ঘরে একখানা চৌকি পাতা। পূর্ণিমার দাদা চৌকির উপরকার বিছানায় উপর হয়ে শুয়ে আছে এক অস্বাভাবিক ভঙ্গিতে। বিছানা রক্তে ভাসছে, মেঝেতে রক্ত গড়িয়ে পড়েছে, আর পূর্ণিমা দেওয়ালের ধারে মেঝের ওপরে পড়ে আছে। জীবিতা কি মৃতা বুঝতে পারলাম না। ঘরের চারিদিকটা রক্তে ভেসে গেছে। বেশ বোঝা গেল হতভাগিনী রাত্রে কোনো একটা বিভৎস কাণ্ড ঘটিয়েছে। আজকে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভাবিনি এমন একটি সন্ধ্যার কথা। ভাবিনি যে দামোদর নদীর ওপর নৌকাতে বসে একটি অপরিচিত যুবক ও একটি অপরিচিতা তরুণীর সঙ্গে খাবার খাবো এইভাবে। কেমন একটি শান্ত পরিবেশ, যেন বাড়িতে মা বোনের মধ্যেই আছি। বড় ভালো লাগছিল। কিন্তু পরবর্তী অভিজ্ঞতার পটভূমিতে ফেলে আজকে যখন আবার সেই সন্ধ্যাটির কথা ও আমার সেই তরুণ সঙ্গীতের কথা এখন ভাবি, তখন মনে হয় সেই দিন তাদের সঙ্গে দেখা না হওয়াই উচিত ছিল। তাহলে হয়তো একটা দুঃখজনক করুণ স্মৃতির হাত থেকে বাঁচতে পারতাম। আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে। এমন সময় গরুর গাড়ি নিয়ে খেয়ার মাঝি ঘাটের ধারে দামোদরের বিস্তৃত বালির চরে এসে হাজির হলো। তিরুল চাপার ভাড়া ধার্য করে আমরা গাড়িতে উঠে পড়লাম। খেয়ার মাঝিকে তার পরিশ্রমের জন্য কিছু বকশিস দেওয়াও বাদ গেল না। গাড়োয়ান বলল, বাবু, ভুল হয়ে গিয়েছে, বাড়ি থেকে তামাকের টিনটা নেওয়া হয়নি। গাড়ি গাঁয়ের মধ্যে দিয়েই একটু ঘুরিয়ে নিয়ে যাই কেনা, বেশি দেরি হবে না বাবু। শ্যামপুর গ্রামের মধ্যে দিয়ে গাড়ি ঢুকলো। চারিধারে আম বাগান, বাঁশবন, লোকের বাড়ির ঘরের পেছন দিয়ে রাস্তা, ঘরে দাওয়ায় মেয়েরা রান্না করছে। তারপর আবার মাঠ, আখের ক্ষেত, পাট ক্ষেত, মাঠের মধ্যে দিয়ে চওড়া সাদা রাস্তা আমাদের সামনে বহু দূরে চলে গিয়েছে। রাট দেশের মাঠ, তাই বন জঙ্গল খুবই কম। এখানে ওখানে মাঝে মাঝে দু একটা কলা গাছ। পূর্ণিমা আমাকে এমন সময় বলল, আপনার মাসিমার বাড়ি এখান থেকে কত দূরে হবে? আমি তখন বললাম, হ্যাঁ, সে তো এই দিকে নয়, দামোদরের ওপারে, স্টেশনের পূব দিকে প্রায় 2 ক্রোশ দূরে। আপনাকে আমরা বহু কষ্ট দিলাম, তাই না? আরে না না, কষ্টের আবার কি আছে। আপনাদের কাজ শেষ হয়ে গেলে কাল আপনাদের গাড়িতে তুলে দিয়ে আমি মাসিমার বাড়ি চলে যাব, তাহলেই হবে। পূর্ণিমা তখন মুখে আঁচল দিয়ে মুচকি হাসি হাসল, বলল, কষ্ট আছে বই কি, কষ্ট নেই বলবেন না। ওর হাসির অদ্ভুত ধরনের উচ্ছ্বাস ও সৌন্দর্য আমাকে মুগ্ধ করল। এমন হাসি কোনোদিন আমি হাসতে দেখিনি। কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো এ হাসি প্রাকৃতিক নয়। মেয়ে হলে তো এ ধরনের হাসতো না, অন্তত এ জায়গায় ও এ অবস্থায় তো নয়। এমন সময় ওর দাদা অন্ধকারের মধ্যেই আমার গা টিপল। ব্যাপার কি? আমার ভয় হলো, মেয়েটি ভালো অবস্থায় এখন আছে তো? আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কি জানি মেয়েটির কেমন মেজাজ, কোন কথা তার মনে কিভাবে সার জাগবে যখন জানি না, তখন একদম কথা না বলেই ভালো। মনে মনে ভাবলাম, এমন সুন্দর মেয়ে কি খারাপ অদৃষ্ট নিয়েই এসেছিল এই পৃথিবীতে? তার অমন সুন্দর প্রাণ ভরা হাসি, তাতে মনে আনন্দ না এনে ভয় আসে কি করে? গাড়িতে কিছুক্ষণ এমন করেই কাটলো। কেউ কিচ্ছুটি বলল না, সবাই চুপচাপ। মাঠ ভেঙে গরুর গাড়ি তখন আপন মনেই চলেছে। বোধহয় আমার একটু ঘুম এসে গিয়েছিল, কিন্তু হঠাৎই যে কেন ঘুমটা ভেঙে গেল। গাড়ির ছয়ের মধ্যে অন্ধকার। আমার কেন জানি হঠাৎই মনে হলো সেই অন্ধকারের মধ্যে তরুণী এবং তার দাদার মধ্যে যেন একটা হাতাহাতি ব্যাপার চলছে।
তরুণীর মুখের কষ্টকর আহ শব্দ আমার কানে এলো। শব্দ কানে আসতেই আমি পিছন ফিরে ওদের দিকে চাইলাম, কারণ আমি বসেছি ছয়ের সামনে আর ওরা বসেছে গাড়ির পিছন দিকটাই। সেই দিকে বেশি অন্ধকার, কারণ ছয়ের ওদিকটা চাঁদের পর্দা আঁটা। আমি কোনো কথা বলবার আগেই যুবকটি চাপা উদ্বেগের সুরে বলল, ধরুন, ওকে ধরুন, ও গাড়ি থেকে নেমে পড়তে চাইছে। চাপা সুরে বলবার একটাই কারণ, যাতে করে গাড়ির গাড়োয়ানের কানে কথাটা না যায়। আমি হতভম্ব হয়ে মেয়েটির গায়ে কি করে হাত দেব ভাবছি। এমন সময় যুবকটি বেদনার্থ কণ্ঠে বলে উঠল, ও কামড়ে দিয়েছে, ধরবেন না, ধরবেন না। ততক্ষণে গাড়োয়ান গাড়ি থামিয়ে ফেলেছে। আমাদের দিকে চেয়ে বলল, কি হয়েছে বাবু? গাড়োয়ানের কথার উত্তর দেবার সময় বা সুযোগ তখন আমার নেই, কারণ মেয়েটি আমায় ঠেলে বাইরের দিকে আসতে চাইছে অন্ধকারের মধ্যে। ওর দাদা তখন বলল, ওর চুল ধরুন, গায়ে হাত দেবেন না, কামড়ে দেবে। কিন্তু আমি কোনো কিছু বাধা দেবার পূর্বেই মেয়েটি আমাকে ঠেলে গরুর গাড়ির সামনের দিকে গিয়ে পৌঁছল এবং গাড়ি থেকে লাফ মেরে পড়ল। এইদিকে হতভম্ব গাড়োয়ান গরুর কান থেকে চোয়াল নামাবার আগে আমি ও মেয়েটির দাদা দুজনই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। মাঠের মধ্যে অন্ধকার তত নিবিড় নয়, কিন্তু মেয়েটির কোনো পাত্তা কোনো দিকে দেখা গেল না। আমার বুদ্ধি সত্যি তখন লোপ পেয়েছে, বোধহয় মেয়েটির দাদারও। এমন সময়ে কিন্তু আমাদের গাড়োয়ান যথেষ্ট সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিল। সে ততক্ষণে ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে, কেননা তিরল যারা যায় তাদের মধ্যে কেউ না কেউ যেন প্রকৃতস্থ থাকে না। এ তথ্য তাদের অজানা নয়, কিন্তু আমাদের তিনজনের মধ্যে সে কে সেটা বোধহয় এতক্ষণে সে বুঝতে পারল। গাড়োয়ান তাড়াতাড়ি করে আমাদের বলল, বাবু, বাবু শিগগির চলুন, কাছেই পাতিহালের খাল, সেখানে যেন উনি না যান, টিপ করের আলোটা জ্বালুন। এমন হতভম্ব হয়ে গিয়েছি আমরা যে যুবকটির পকেটে টর্চ রয়েছে সে কথা দুজনের কারণও মনে নেই। সবাই ছুটলাম গাড়োয়ানের পিছু পিছু। প্রায় 2 রশি আন্দাজ পথ ছুটে যাবার পরে একটা সরু খালের ধারে পৌঁছলাম। তার 2 পারে নিবিড় কষার ঝাড়। তন্ন তন্ন করে ঝোপঝাড়ের আড়ালে খুঁজেও, চিৎকার করেও, এত ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাওয়া গেল না। সব ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে এতক্ষণে ভেবে দেখবারও অবকাশ পাইনি যে জিনিসটা গুরুত্ব কতটা, বা এ থেকে কত কি ঘটতে পারে। পূর্ণিমা দাদা তখন প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, আর কোনো দিকে কোনো জলা আছে? হ্যাঁ দারোয়ান। আগে না বাবু, কাছে পিঠে আর জলা নেই, তবে খালের ধারে আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে থাকুন, আমরা বাকি দুজন অন্যদিকে যাই। আমি খালের ধারে একা রইলাম, কারণ যুবকটি একলা অন্ধকারে যতদূর বুঝলাম দাঁড়িয়ে থাকতে রাজি নয়। ওরা তো চলে গেল অন্যদিকে। আমার মুশকিল হলো এই যে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। এই কৃষ্ণা চতুর্দশী রাত্রের অন্ধকারে একা মাঠের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কে জানি। সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না, ঘণ্টাখানেক বোধহয় হবে, বা তারও বেশি। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগিয়ে গেলাম। এদের ব্যাপারটা কি বুঝতে পারলাম না। এমন সময় দূরে আলো দেখা গেল। গরুর গাড়ির গাড়োয়ানের গলাটা শুনলুম, বাবু, ও বাবু। আমার সাড়া পেয়ে তখন ওরা কাছে এলো। গাড়োয়ানের সঙ্গে একটি গ্রাম্য লোক, ওদের হাতে একটা হ্যারিকেন লণ্ঠন। ব্যস্তভাবে আমাকে বলল, চলেন বাবু, সব রয়েছেন তেনারা আমার বাড়িতে বসে। আমি বাবু গোয়াল ঘরে গরুদের জাপ কেটে দিতে ঢুকেছি সন্ধ্যের একটু পরই। তখন দেখি গোয়াল ঘরের এক পাশে একটি পরম সুন্দরী স্ত্রীলোক বসে আছে।
তখন তো আমি চমকে উঠি বাবু। তারপর বাড়ির লোক এসে বলল, তারপর এনারা গিয়ে পড়লেন। তাদের আমরা বাড়িতে বসিয়ে আপনার খোঁজে বেরোলুম। ও, এই অন্ধকারের মধ্যে আপনারা হলেন ভদ্রলোকের ছেলে, কি কষ্টই পেলেন। চলুন বাবু, গরিবের বাড়ি চলুন, দুটো ডাল ভাত খাবেন। শুনলুম আপনারা নাকি ব্রাহ্মণ, কতকালের ভাগ্যি আমাদের। বুঝলাম গাড়োয়ানের সঙ্গে আসা সেই লোকটির বাড়িতে এসব ঘটনা ঘটেছে। গ্রামের মধ্যে সেই লোকটার বাড়ি গিয়ে পৌঁছলাম। এবারে বাড়িটার কথা এখানে একটু ভালো করে বর্ণনা করা দরকার, কেননা এর পরবর্তী ঘটনার সঙ্গে এই বাড়ির অতি ঘনিষ্ঠ সম্বন্ধ। একবার ভাবি, সেই রাত্রে যদি সেখানে থাকবার প্রস্তাবে রাজি না হয়ে ওদের নিয়ে সোজাসুজি তিরুলে চলে যেত। তবে আসল হলো নিয়তি। নিয়তি যাকে যখন ডাকে, তিরুল গেলেই কি নিয়তির হাত থেকে উদ্ধার পাওয়া যেত? ভুল। বাড়িটা ও দেশে চলন মতো মাটির দেওয়াল, বিচুলিতে ছাওয়া, বাইরে বেশ বড় একখানা বৈঠকখানা, তার 2 কামরা, মাটির দেওয়ালের ব্যবধান, সামনে খুব বড় মাটির দেওয়া, তার সামনে উঠান, উঠানের পশ্চিম ধারে ছোট একটা ঘাট বাঁধানো পুকুর। বৈঠকখানার 2টো কামরার মধ্যে যেটা ছোট, সেটার পেছনে দোর খুলে কিন্তু বাইরের উঠানে আসা যায় না, সেটি অন্তঃপুরে যাতায়াতের পথ। গৃহস্বামীর নাম রসিকলাল ধারা, জাতিতে কৈবর্ত, সুতরাং তাদের রাঁধা ভাত আমাদের চলবে না। কাজে রসিকলালের একান্ত অনুরোধে আমরা রান্না করতে রাজি হলাম। জিনিসপত্র, দুধ, শাকসবজি 6 জনের উপযোগী এসে পড়ল। তবে আশ্চর্যের বিষয় হলো, রান্না করলে পূর্ণিমা আবার সেই আগেকার শান্ত স্বাভাবিক মূর্তি ধরেছে। তার কথাবার্তা, রান্নার কৌশল, তার এমন সহজ ব্যবহার দেখে কেউ বলতেই পারবে না কিছুক্ষণ আগে এ গাড়ি থেকে লাফ মেরে পালিয়েছিল। খেতে বসবার কিছুক্ষণ আগে পূর্ণিমা যেখানে রাঁধছে সেখানে উকি মেরে দেখে গ্রামের অনেক মেয়ে ওকে দেখতে এসেছে। নানা রকম কথাবার্তা জিজ্ঞাসা করছে। বুঝলাম পূর্ণিমার কাহিনী গ্রামময় রটে গিয়েছে। রাত যখন 11টা বাজে, পূর্ণিমা এসে আমাদের ডেকে নিয়ে গেল খেতে। আমি তখন ওকে বললাম, কি পূর্ণিমা, সকলের সঙ্গে আলাপ হলো? পূর্ণিমা তখন সলজ্জে হেসে বলল, ওরা সব এসেছে কেন জানেন? আমায় নাকি সবাই দেখতে। আমি বললাম, আমি ভাই আপনাদের মতো মেয়ে, 2খানা হাত 2খানা পা, আমায় দেখবার কি আছে? ওর দাদাও জিজ্ঞাসা করলো আর কিছু বলছিল কিনা। তারপর বেশ দিব্যিভাবেই সহজভাবেই পূর্ণিমা বলল, আর বলছিল তোমার বিয়ে হয়নি। আমি বললাম, এবছর আমার বিয়ে দেবেন বলেছেন বাবা। এই কথা বলতে বলতেই সে আমাদের পাতের ডাল নাকি পরিবেশন করতে আরম্ভ করলো। আমি তো অবাক। ওর দাদার দিকে চাইতে এসে বেচারি আমায় চোখ টিপল। পাগল হোক, উন্মাদ হোক, মেয়ের স্বাভাবিক প্রবৃত্তি যাবে কোথায়? বড় কষ্ট হলে ভেবে, অভাগীর ও স্বাদ এ জন্মে হয়তো পূর্ণ হলো না। কিন্তু এই ধরনের 2-একটা বেফাস কথা ছাড়া পূর্ণিমার অন্য কথাবার্তা এমন স্বাভাবিক যে কেউ তার মধ্যে এতটুকু খুঁত ধরতে পারবে না। ওর দাদা এমন সময় বলল, আর একটা জিনিস দেখবেন, সাঁওতালের নাচ, সে একটা দেখবার মতো জিনিস বটে। আসুন না পুজোর সময়, ভারী খুশি হব তাহলে আমরা। পূর্ণিমা তখন উৎসাহের সঙ্গে বলল, তাহলে কথা রইল কিন্তু দাদা, বোনের নেমন্তন্ন রাখতেই হবে। এমন সময় গৃহস্বামীর মেয়ে দুধ নিয়ে এসে বলল আমাদের দিয়ে দিতে। আহারাদের প্রায় 8 ঘন্টা পর আমরা সবাই শুয়ে পড়লাম। পূর্ণিমা তার দাদার সঙ্গে বাইরের ঘরে ছোট কামরাটাই এবং আমি বড় কামরাটাই।
আমার শরীর ও মন অত্যন্ত ক্লান্ত ছিল, তাই অল্পক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু কতক্ষণ পর জানি না হঠাৎই ঘুমটা আমার ভেঙে গেল। হঠাৎই ঘুমের মধ্যে আমার নিঃশ্বাস প্রশ্বাস নিতে যেন কেমন একটা কষ্ট হচ্ছিল। আবার ঘুমোবার চেষ্টা করছি, কিন্তু এমন সময় আমার মনে হলো পাশের কামরায় কিরকম একটা কৌতূহলজনক শব্দ হচ্ছে। হয়তো পূর্ণিমা দাদার নাক ডাকার শব্দ। মনে হচ্ছে যেন কেউ গোঙাচ্ছে বা কাতরানির শব্দ। কিছুক্ষণের মধ্যেই শব্দটা থেমে গেল। আমিও পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙলো খুব ভোরে। পাশের কামরাটার দিকে তাকিয়ে দেখলাম তখনও কেউ দোর খোলেনি। আমি উঠে হাত মুখ ধুলাম, বাড়ির লোকেদের সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করলাম। তখনও কেউ ওঠেনি। ঠিক যখন 9টা বাজলো তখন আমার কেমন একটা বোধ হলো, কাজেই তখন আমি দরজায় ঘা দিলাম ওদের। কিন্তু ঘরের মধ্যে যে মানুষ আছে তা মনেই হলো না। তখন বাধ্য হয়েই আমি পশ্চিম দিকে ছোট জানালাটা দিয়ে উঁকি মেরে দেখতে গেলাম। তবে ঘরের মধ্যে একটি মেয়ে আছে। উঁকি মারাটা কি ঠিক হবে? বেশ একটু দ্বিধা বোধ করছিলাম, কিন্তু একবার তো দেখতেই হবে ব্যাপারটা কি ওদের। জানালা দিয়ে যা দেখলাম তাতে আমি চিৎকার করে উঠেছিলাম বোধহয়, ঠিক বলতে পারিনি, কারণ আমারও কিছুক্ষণের জন্য বুদ্ধি লোপ পেয়েছিল। কি যে ঘটেছে কি যে না ঘটেছে তা খেয়ালই ছিল না। জানালা দিয়ে যা দেখলুম তা হলো, প্রথমেই আমার চোখে পড়ল ঘরে এত রক্ত কেন। চোখে ভুল দেখলাম না তো, কিন্তু পর মুহূর্তে আমার সন্দেহের অবকাশ রইল না। ঘরে একখানা চৌকি পাতা। পূর্ণিমার দাদা চৌকির উপরকার বিছানায় উপর হয়ে শুয়ে আছে এক অস্বাভাবিক ভঙ্গিতে। বিছানা রক্তে ভাসছে, মেঝেতে রক্ত গড়িয়ে পড়েছে, আর পূর্ণিমা দেওয়ালের ধারে মেঝের ওপরে পড়ে আছে। জীবিতা কি মৃতা বুঝতে পারলাম না। ঘরের চারিদিকটা রক্তে ভেসে গেছে। আমার চিৎকারে ঘরের চারিপাশের লোকরা এসে জড়ো হলো। আমার জ্ঞান ছিল না। আমার মাথায় জল টল দিয়ে 10-15 মিনিটের পর আমার জ্ঞান ফিরেছিল। ততক্ষণে দরজা খুলে সকলে ঘরে ঢুকেছে। এইদিকে দরজা ভেঙে সকলে ঘরে ঢুকেছে। তারা দেখল পূর্ণিমার দাদার গলায় কাঁধে হাতে কোপের দাগ। আগের রাত্রে কোটানোর জন্য যে একখানা বটি দেওয়া হয়েছিল, সেই বটি দিয়েই হয়তো পূর্ণিমা তার দাদাকে শেষ করে ফেলেছে। পূর্ণিমার শাড়ি ব্লাউজে কোনো রকম ভাবে রক্তের দাগ নেই, শুধু সামনের দিকটা ছিটকে লাগা রক্ত। বেশ বোঝা গেল হতভাগিনী রাত্রে কোনো একটা বিভৎস কাণ্ড ঘটিয়েছে। কিন্তু এখন পূর্ণিমা দিব্যি শান্ত, নিশ্চিন্তভাবে ঘুমোচ্ছে। আমার যখন জ্ঞান হয়ে ঘরে ঢুকেছি তখনও সে ঘুমোচ্ছে। তারপর যা ঘটল, এই যে পাড়ার লোক, গ্রামের লোক ভেঙে পড়ল, পুলিশ এলো। আমি মেয়েটির অবস্থা সম্বন্ধে যা জানি খুলে বললাম। তাদের চেরার প্রশ্ন উত্তর দিতে দিতে আমার মনে হলো হয়তোবা আমি পূর্ণিমার দাদাকে খুন করে থাকবো। ঘুমন্ত মেয়েটির পাশ থেকে ওর দাদার মৃতদেহটা সরানোর ব্যবস্থা আমিই করে দিলাম। উন্মত্তার ঘুম সহজে ভাঙিনি, তাই রক্ষে। দুপুর পর্যন্ত পূর্ণিমা নিরুদ্বেগে ঘুমোলো। পুলিশকেও কষ্ট করে ওর ঘুম ভাঙাতে হলো না। আমি ওর পাশে দাঁড়ালাম। অসহায় উন্মাদিনীর আর কি ছিল? যদিও ওর অবস্থা দেখে এমন কেউ লোক ছিল না ওই অঞ্চলে যে চোখে জল ফেলেনি, এমনকি থানার দারোগা বাবু পর্যন্ত। সয়ালুটি কলিয়ারিতে টেলিগ্রাম করা হলো। ওর বাবা এলেন, তার সঙ্গে এলেন তার 3টি বন্ধু। ওদের মুখে প্রথম শুনলাম পূর্ণিমা বিবাহিতা। পাগল বলে স্বামী নেয় না। সে কখনো জানে সে বিবাহিতা, কখনো আবার ভুলে যায়। পূর্ণিমার মাও নেই। পূর্ণিমাকে রাঁচি উন্মাদ আশ্রমে দেওয়ার ব্যবস্থা হলো। ওর বাবাও দেখলুম ওকে আর বাড়ি নিয়ে যেতে রাজি নয়। শ্রীরামপুর কোর্টের প্রাঙ্গণ থেকে ওকে মোটরে সোজা আনা হলো হাওড়া। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে যখন ওঠানো হচ্ছে তখন একগাল হেসে ও আমার দিকে চেয়ে বলল,
ও দাদা, আমাদের সয়ালটিতে আসবেন কিন্তু একদিন, মনে থাকবে তো? এমনকি এটাও পর্যন্ত বলতে শুনলাম পূর্ণিমাকে। পূর্ণিমা ওর বাবাকে বলছে। দাদা কোথায় বাবা? দেখছি না তাকে। দাদার কাছে কানের দুল দুটো খোলা রয়েছে, কান বড্ড নেড়া নেড়া দেখাচ্ছে না? এসব কয়েক বছর আগেকার কথা। অনেকেই বুঝতে পারছেন আমি কোন ঘটনার কথা বলছি। মানুষ চলে যায়, স্মৃতিতে থাকে। এ হলো শ্যামলা পৃথিবী। ঋতুচক্রের আনন্দ থেকে নির্বাসিত সেই হতভাগিনীর কথা আমার এমনই মাঝে মাঝে মনে পড়ে। ভাবি, এতদিনে রাঁচির উন্মাদ আশ্রমে অভিশপ্ত জীবনের অবসান হয়ে গেছে বোধহয়। ভগবান আর কত ওকে কষ্ট দেবেন? এখানে বলা বাহুল্য, এই কাহিনীর মধ্যে আমি সব কাল্পনিক নামধাম ব্যবহার করেছি। এখানেই শেষ করলাম আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।